পৃষ্ঠা 596 16 কম্পিউটার সিকিউরিটি, কম্পিউটারের সুরক্ষা। বর্তমানে কম্পিউটার গুরুত্বপূর্ণ তথ্য প্রস্তুত করতে, সেগুলোকে স্টোর করতে আর ব্যবস্থিত করতে বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠেছে। এমন অবস্থায় এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে ইউজার নিজের কম্পিউটার আর সেটা ডাটাকে হারিয়ে যাওয়া, দুরুপযোগ্য হওয়া আর নষ্ট হয়ে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করবেন। উদাহরণস্বরূপ প্রতিটি কোম্পানি এটা সুনিশ্চিত হওয়া উচিত যে কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য যেমন ক্রেডিট রেকর্ড, কর্মচারীদের রেকর্ড, কাস্টমারদের ডাটা প্রাপ্ত করা তথ্য যেন গোপনীয় আর সুরক্ষিত থাকে। যে কোনো কাজ বা ক্রিয়া যেটা আপনাদের কম্পিউটারে হার্ডওয়্যার, সফটওয়্যারে ডাটা প্রাপ্ত করা বা তথ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে, সেটাকে কম্পিউটার সিকিউরিটি রিস্ক নামে জানা যায়। কম্পিউটারের সুরক্ষায় স্বীত অথবা ত্রুটি কখনো কখনো হঠাৎ করেই হয়ে পড়ে। কম্পিউটারের দুনিয়ায় যে কোনো অসাংবিধানিক কাজ কম্পিউটার ক্রাইমের শ্রেণীতে আসে। অনলাইন বা ইন্টারনেটে আধারিত অসাংবিধানিক কার্যকে সাইবার ক্রাইম বলা হয়। এখানে আমরা কিছু সাধারণ কম্পিউটারের রিস্ক আর সেফগার্ডের ব্যাপারে আলোচনা করবে। এই সকল সুরক্ষা উপায় গ্রহণ করে আপনারা যে কোনো প্রকারের রিস্ক কম করে আনতে পারবেন বা সেগুলো থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। কম্পিউটার ভাইরাস। ভাইরাস হচ্ছে আপনাদের কম্পিউটারে ক্ষতিসাধন করা প্রোগ্রাম, যেটা আপনাদের কোনো কিছুকে না জানিয়ে আপনাদের কম্পিউটারের ওপর নেগেটিভ প্রভাব বিস্তার করে আর আপনাদের কাজকে বাধা প্রদান করে। বিশেষরূপে কম্পিউটার ভাইরাস কিছু বাইরের উৎস থেকে প্রাপ্ত প্রোগ্রামের অংশ হয়। বিশেষরূপে কম্পিউটার ভাইরাস কিছু বাইরের উৎস থেকে প্রাপ্ত প্রোগ্রামের অংশ, যেটা আপনাদের কম্পিউটারে ঢুকে পড়ে। একবার যদি আপনাদের কম্পিউটারে কোনো ভাইরাস ঢুকে পড়ে তাহলে আপনাদের ফাইল বা অপারেটিং সিস্টেম খারাপ হয়ে পড়তে পারে। নেটওয়ার্কে বিস্তারের সাথে সাথে ইমেল আর ইন্টারনেট দ্বারা কম্পিউটার ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। এইসব প্রযুক্তি দ্বারা ইউজার ফাইল আর যে কোনো ভাইরাস পরস্পরের মধ্যে ছড়িয়ে দেওয়া যেতে পারে। ভাইরাস আপনাদের কম্পিউটারে 3 প্রকার পদ্ধতি দ্বারা অ্যাক্টিভেট হয়। এক, ভাইরাসযুক্ত ফাইল ওপেন করলে, ভাইরাসযুক্ত প্রোগ্রাম চালালে এবং 3, ডিস্ক ড্রাইভে ভাইরাসযুক্ত ফ্লপি ঢুকে কম্পিউটারকে বুট করা শুরু করলে। ভাইরাস আপনাদের কম্পিউটারে সবথেকে সহজে ইমেল অ্যাটাচমেন্ট দ্বারা আসে। যে কোনো ইমেল অ্যাটাচমেন্ট ওপেন করার আগে আপনারা এটা সুনিশ্চিত করে নিন যে সেটার খোলার মধ্যে কোনো ঝুঁকি নেই বা সেটা কোনো বিশ্বস্ত সূত্র থেকে এসেছে। ট্রাস্টেড সোর্স সেই ব্যক্তি বা কোম্পানি হয় যার আপনারা নিশ্চিত থাকেন যে তারা আপনাদের ভাইরাস সংক্রমিত কোনো ফাইল পাঠাবে না। যে কোনো অজানা জায়গা অথবা অজানা উৎস থেকে আসা ইমেল অ্যাটাচমেন্ট আপনাদের না খুলেই ডিলিট করে দেওয়া উচিত। এই নিয়মে পালন করে আপনারা নিজেদের কম্পিউটারকে ভাইরাস সংক্রমণ থেকে বাঁচাতে পারবেন। ভাইরাস যে কোনো কম্পিউটার দ্বারা হঠাৎ করে তৈরি করা হয় না, বরং এটা কোনো ব্যক্তি দ্বারা অনেক ভাবনা চিন্তা করে বা জেনে শুনে প্রোগ্রাম করা হয়। এমন ব্যক্তিকে ভাইরাস অথর বলা হয়। ভাইরাস অথর ভাইরাসের সন্ধান করাকে এক চ্যালেঞ্জের রূপে গ্রহণ করেন আর তিনি অন্য লোকেদের অস্থির করে তোলার জন্য এমনটা করেন। ভাইরাস তৈরি করার জন্য আপনাদের প্রোগ্রামিংয়ের ব্যাপারে জ্ঞান থাকা উচিত। কিছু ভাইরাস ক্ষতিকারক হয় না। এমন ভাইরাস আপনাদের কম্পিউটারকে অস্থায়ী রূপে জ্যাম করে দেয় আর মেসেজ টিউন পাঠাতে থাকে। মিউজিক রাগ ভাইরাস আপনাদের কম্পিউটারকে কিছু অদ্ভুত ধ্বনি বাজনা মেসেজ পাঠায়। আমার ভাইরাস আপনাদের কম্পিউটারের হার্ড ডিস্কে স্টোর করে রাখা ডাটাকে ডিস্ট্রয় করে দেয় বা করাপ্ট করে দেয়। আপনাদের কম্পিউটার যদি স্বাভাবিকের থেকে আলাদা অর্থাৎ অস্বাভাবিক কার্য বা ব্যবহার করতে থাকে তাহলে সেটার অর্থ হচ্ছে এই যে আপনাদের কম্পিউটারে ভাইরাস রয়েছে। বর্তমানে ভাইরাস আপনাদের কম্পিউটারের পক্ষে গম্ভীর চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে। প্রতিদিন প্রায় 6টা নতুন ভাইরাসের সাথে লক্ষ কোটি ভাইরাস কম্পিউটারের দুনিয়ায় মজুদ হচ্ছে। বেশ কিছু ওয়েবসাইট জ্ঞাত ভাইরাসের লিস্টও নিজেদের কাছে রাখে, সেগুলো প্রদর্শিতও করে। বিভিন্ন প্রকারের এই সমস্ত ভাইরাসের মধ্যে মুখ্য রূপে 3 প্রকার ভাইরাস হচ্ছে বুট সেক্টর, ফাইল আর ম্যাক্রো। বুট সেক্টর ভাইরাসকে সিস্টেম ভাইরাস নামেও জানা যায়। এই ভাইরাস সেই সময় আসে যখন আপনারা ফ্লপি ড্রাইভ দ্বারা মাস্টার ড্রাইভ দ্বারা নিজেদের কম্পিউটার বুট শুরু করেন। আপনারা যখন ফ্লপি ড্রাইভ দ্বারা নিজেকে কম্পিউটার বুট করেন তখন এটা ড্রাইভেতে মজুদ ডিস্কে বুট সেক্টরে চলে যায়। ফ্লপি ডিস্কের বুট সেক্টর দ্বারা আপনাদের কম্পিউটারের হার্ড ডিস্কও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফাইল ভাইরাসকে প্রোগ্রাম ভাইরাসও বলা হয়। এটা যে কোনো প্রোগ্রাম ফাইলের সাথে অ্যাটাচ হয়ে পড়ে। আপনারা যখন ইনফেক্টেড প্রোগ্রাম রান করেন অর্থাৎ চালান বা সেটার উপর কাজ করেন তখন ভাইরাস মেমোরিতে লোড হয়ে পড়ে। অধিকাংশ ইউজার কম্পিউটার দ্বারা কোনো প্রোগ্রাম ডাউনলোডিং করতে গিয়ে বা কোনো ইমেল অ্যাটাচমেন্ট ওপেন করতে গিয়ে নিজেদের অজান্তে ফাইল
ভাইরাস প্রাপ্ত করেন, অর্থাৎ তারা এটা জানতে পারেন না যে ভাইরাস আছে, কিন্তু সেই ভাইরাস কম্পিউটারে ঢুকে পড়ে। ম্যাক্রোভাইরাস যে কোনো অ্যাপ্লিকেশনে ম্যাক্রো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, যেমন ওয়ার্ড প্রসেসিং আর স্প্রেডশিট। আপনারা যখন এমন কোনো ডকুমেন্ট ওপেন করেন যাতে সংক্রামিত ম্যাক্রো রয়েছে, তখন ভাইরাস মেমোরিতে চলে যায়। ম্যাক্রোভাইরাসের প্রস্তুতকারী সাধারণত এটাকে টেমপ্লেটে লুকিয়ে রাখেন। এই জন্য ভাইরাস সেই ডকুমেন্টকে সংক্রামিত অর্থাৎ প্রভাবিত করে দেয় যে ডকুমেন্টটি টেমপ্লেটে ব্যবহার করে। বেশিরভাগ ভাইরাস আপনাদের কম্পিউটারে সেই সময় অ্যাক্টিভেটেড হয়ে পড়ে যখন আপনাদের কোনো সংক্রমিত ফাইল ওপেন করেন বা ভাইরাস সংক্রমিত প্রোগ্রাম রান করেন। অন্য ভাইরাস যাদের লজিক বুম বা টাইম বমও বলা যায়, আলাদা প্রকারের হয়। লজিক বুম ভাইরাস সেই সময় অ্যাক্টিভেট হয় যখন এটা কোনো বিশেষ কন্ডিশনে আসে। টাইম বম এক প্রকার লজিক বুম হয় যেটা কোনো নির্দিষ্ট তারিখে অ্যাক্টিভেট হয়। কখনো কখনো ভাইরাসকে ম্যালিসিয়াল লজিক প্রোগ্রামও বলা হয়। ম্যালিসিয়াল লজিক প্রোগ্রাম বা মেলওয়্যার হচ্ছে সেই প্রোগ্রাম, পৃষ্ঠা 597, যেটা ইউজুয়ালি অজান্তে অ্যাক্টিভেট হয়ে পড়ে কম্পিউটার অপারেশনসকে বাধা প্রদান করে। ভাইরাসের সাথে মিলে অন্যান্য প্রকারের মেলওয়্যার অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। ওয়ার্ম হচ্ছে সেই ম্যালিসিয়াল লজিক প্রোগ্রাম যেটা নিজেকে হার্ড ডিস্কে মেমোরিতে ততক্ষণ পর্যন্ত লাগাতার কপি করে চলেন যতক্ষণ না মেমোরি শেষ হয়ে পড়ছে। যখন কম্পিউটারের মেমোরি অবশিষ্ট থাকে না, তখন এটা কাজ করা বন্ধ করে দেয়। কিছু ওয়ার্ম প্রোগ্রাম নিজেকে নেটওয়ার্কে অন্যান্য কম্পিউটারগুলোতে কপি করে। ট্রোজন হর্স গ্রিক ধারণা অনুসারে নাম দেওয়া হয়। সেটা ম্যালিসিয়াস লজিক প্রোগ্রাম হয় যেটা নিজেকে লুকিয়ে রাখে এক ভালো আর পরিষ্কার প্রোগ্রামের মধ্যে দেখায়। কোন নির্দিষ্ট অবস্থা বা কার্যে এটা অ্যাক্টিভ হয়ে ওঠে। ভাইরাস ও ওয়ার্মের বিপরীত এটা অন্যান্য কম্পিউটারে নিজেকে ছড়ায় না। ভাইরাসের সন্ধান করা, ধ্বংস করা। সম্পূর্ণ প্রভাবশালী সুরক্ষা উপায় ছাড়া আপনাদের কম্পিউটার আর নেটওয়ার্ককে ভাইরাসের থেকে সুরক্ষিত রাখা যেতে পারে না। কিছু সুরক্ষা উপায়ের ব্যাপার জেনে সেগুলোকে গ্রহণ করে আপনারা নিজেদের বাড়ির আর কার্যস্থলের কম্পিউটার দুটোকে এই সমস্ত ভাইরাসের হামলার হাত থেকে রক্ষা করতে পারেন। নিম্নলিখিত প্যারাগ্রাফে আপনারা সেই সমস্ত সুরক্ষার উপায়ে ব্যবহারে আলোচনা করব। বুট সেক্টর ভাইরাসের ঝুঁকির থেকে নিজেদের কম্পিউটারকে বাঁচাতে অথবা এই ধরনের ঝুঁকিকে কম করার জন্য আপনাদের ড্রাইভেতে ফ্লপি ডিস্ক দ্বারা কখনো কম্পিউটার স্টার্ট করা উচিত নয়। আপনাদের এমনটাই সেই সময় করতে পারেন যখন আপনাদের এই ব্যাপারে সম্পূর্ণ বিশ্বাস হয়ে পড়বে যে এতে ভাইরাস নেই। সকল ফ্লপি ডিস্কে বুট সেক্টর সামিল থাকেন। শুরু হওয়ার সময় আপনাদের কম্পিউটার ড্রাইভেতে বুট সেক্টর দ্বারা ক্রিয়া করে। সেই ক্রিয়া অসফল হলেও ফ্লপি ডিস্কে বুট সেক্টরে মজুদ ভাইরাস আপনাদের কম্পিউটারে হার্ড ডিস্ককে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে। ম্যাক্রোভাইরাসের হামলার হাত থেকে নিজেদের কম্পিউটারকে বাঁচানোর জন্য আপনারা সকল অ্যাপ্লিকেশনে ম্যাক্রো সিকিউরিটি লেভেল সেট করতে পারেন, যেটা আপনাদের মাইক্রো লেখা অনুমতি প্রদান করেন। মিডিয়াম সিকিউরিটি লেভেলে উদাহরণস্বরূপ মাইক্রোসফট ওয়ার্ড আপনাদের সতর্কবাণী প্রদান করবে। আপনারা যে ডকুমেন্ট ওপেন করার চেষ্টা করছেন সেটা যদি ম্যাক্রো হয়, এই সতর্কবাণীর দ্বারা আপনারা ম্যাক্রো বেছে নেওয়ার বা না বাছার নির্ণয় নিতে পারবেন। যদি ডকুমেন্ট কোনো সুরক্ষিত বা বিশ্বস্ত উৎস থেকে প্রাপ্ত হয়, তাহলে আপনারা ম্যাক্রোকে এনেবল করতে পারেন, অন্যথায় আপনাদের সেটাকে ডিসেবল করে দেওয়া উচিত, অর্থাৎ সেটাকে ওপেন করার চেষ্টা করা উচিত নয়। ভাইরাসের ঝুঁকির হাত থেকে নিজেদের কম্পিউটারকে রক্ষা করার জন্য আপনাদের এতে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল বা লোড করানো উচিত, এটাকে নিয়মিত রূপে আপডেট করতে রাখা উচিত। অ্যান্টিভাইরাস প্রোগ্রাম আপনাদের কম্পিউটারের মেমোরিতে স্টোরেজ মিডিয়া বা প্রাপ্ত হওয়া ফাইলে মজুদ যে কোনো ভাইরাসের সন্ধান করে আর সেগুলোকে রিমুভ করতে নষ্ট করে দেয়। অধিকাংশ অ্যান্টিভাইরাস প্রোগ্রাম আপনাদের ওয়ার্ম আর ট্রোজান হর্সের ঝুঁকির হাত থেকে রক্ষা করে। প্রায় ক্ষেত্রে যে কোনো নতুন কম্পিউটারের সাথে অ্যান্টিভাইরাস প্রোগ্রামও ইউজারকে দেওয়া হয়। অ্যান্টিভাইরাস প্রোগ্রাম সেই সমস্ত প্রোগ্রামকে স্ক্যান করে যেগুলো বুট প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম আর অন্যান্য প্রোগ্রামকে মডিফাই করে। অধিকাংশ অ্যান্টিভাইরাস প্রোগ্রাম আপনাদের থেকে সেই সমস্ত ফাইল স্ক্যান করে দেয় যেগুলো আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করেন, ইমেল অ্যাটাচমেন্ট দ্বারা প্রাপ্ত হন, ফাইল ওপেন করেন বা কম্পিউটারে ইনসার্ট করে যে কোনো ড্রাইভটাতে লাগান, যেমন ফ্লপি ডিস্ক বা জিপ ডিস্ক। অ্যান্টিভাইরাস প্রোগ্রাম যে কোনো ভাইরাসকে নিজের এক প্রকারের টেকনিক ভাইরাস বা সিগনেচার দ্বারা ডিটেক্ট করে নেয়, অর্থাৎ খুঁজে নেয়। ভাইরাস সিগনেচারকে ভাইরাস ডেফিনেশনে বলা হয়। একে ভাইরাস কোডের স্পেসিফিক প্যাটার্ন দ্বারাও জানা যায়। নিজেদের অ্যান্টিভাইরাস প্রোগ্রামকে আপডেট করতে থাকাটা অত্যন্ত জরুরি হয়। তার দ্বারা সিগনেচার ভাইরাস নতুন খুঁজে পাওয়া ভাইরাসের ফাইলকে নষ্ট করে দেন। এই প্রকারে আপনাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ভাইরাসের হামলার হাত থেকে আপনাদের কম্পিউটার সুরক্ষা করেন। অধিকাংশ অ্যান্টিভাইরাস প্রোগ্রামে অটো আপডেট ফিচার থাকে যেটা আপনাদের সিগনেচারকে
ডাউনলোড করার জন্য নিয়মিত রূপে প্রম্পট ডিসপ্লে করে। বিক্রেতা এই সেবাকে নির্দিষ্ট সময়ের জন্য বিনা পয়সায় প্রদান করে। যখন ভাইরাস দ্বারা সংক্রমিত ফাইলকে অ্যান্টিভাইরাস খুঁজে নেয় তখন সে সেই ভাইরাসকে নষ্ট করে দেয়। যদি অ্যান্টিভাইরাস সেই ভাইরাসকে নষ্ট না করতে হয় তাহলে প্রায় ক্ষেত্রে সেই সংক্রমিত ফাইলকে কারেন্টে আলাদা করে দেয়। কারেন্টাইন হার্ড ডিস্কে আলাদা ক্ষেত্র বা ভাগ হয় যেটা ভাইরাসকে ততক্ষণ পর্যন্ত নিজের কাছে রাখে যতক্ষণে সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এই প্রকার অন্যান্য ফাইল এই ভাইরাস দ্বারা প্রভাবিত হয় না। সন্দেহজনক ফাইলগুলো আপনারা নিজেরাই কারেক্ট করতে পারেন। ভাইরাসের সন্ধান করে সেটাকে নষ্ট করা ছাড়াও অনেকটা অ্যান্টিভাইরাসের প্রোগ্রামে এই সুবিধাও থাকে যেগুলো সংক্রমিত প্রোগ্রাম বা ফাইলকে ঠিক করার জন্য রেস্কিউ ডিস্ক করে দেয়। বুট সেক্টর ভাইরাসের জন্য আপনাদের কম্পিউটারকে রিস্টার্ট করার প্রয়োজন পড়ে। রেস্কিউ ডিস্ক বা এমার্জেন্সি ডিস্ক এক প্রকারের রিমুভেবল ডিস্ক হয় যেটি কি অপারেটিং সিস্টেম কমান্ড আর স্টার্ট আপ ইনফরমেশন থাকে যেটা কম্পিউটারকে সঠিকভাবে রিস্টার্ট করে। স্টার্ট আপের সময় রেস্কিউ ডিস্ক বুট সেক্টর ভাইরাসকে নষ্ট করে। ফ্লপি ডিস্ক আর জিপ ডিস্ক প্রায় ক্ষেত্রে রেস্কিউ ডিস্ক হয়। রেস্কিউ ডিস্ককে ব্যবহার করে আপনারা যখন নিজেদের কম্পিউটার রিস্টার্ট করেন তখন অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত ফাইলগুলোকে ঠিক করার কাজে লেগে পড়ে। এটা সেগুলোকে ঠিক না করতে পারলে আপনারা সেগুলোকে ফাইলের সংক্রমিত না হওয়া কপির সাথে বদলে ফেলা উচিত বা রেস্টোর করা উচিত। ভাইরাস সরানোর জন্য বিশেষ পরিস্থিতিতেই আপনাদের নিজেদের হার্ড ডিস্ক ফরম্যাট করা উচিত। সকল ফাইল বা সেগুলো ব্যাকআপ সংক্রমণ মুক্ত হওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অত্যন্ত আবশ্যক হয়। আপনাদের ভাইরাস রিমুভ করে দেওয়া উচিত, অন্যথায় এটা আপনাদের কম্পিউটারের কাজকে বাধিত করে তুলতে পারে। এটাও জরুরি হয় যে আপনারা অন্য ইউজার্সদের নিজেদের ভাইরাস ইনফেকশনের ব্যাপারে জানাবেন। আপনারা যদি অন্যান্য ইউজার্সদের সাথে নিজেদের কম্পিউটারের ডাটা ভাগ করে নেন তাহলে তাদের ভাইরাসের ব্যাপারে জানানোটা আপনাদের দায়িত্ব। এমনটা করলে অন্যান্য ইউজার্সরা এই প্রকার ভাইরাস ইনফরমেশন থেকে নিজেকে সিস্টেমকে চেক করতে পারবেন। অনধিকৃত রূপে কম্পিউটারের ব্যবহার। বিনা অনুমতিতে কম্পিউটার বা নেটওয়ার্কে ব্যবহার করাকে অনধিকৃত রূপে ব্যবহার করা হয়। যে বাড়ি কম্পিউটার বা নেটওয়ার্কে অবৈধ রূপে অ্যাক্সেস করার চেষ্টা করেন তাকে ক্র্যাকার বলা হয়। যদিও হ্যাকারও এই প্রকারের কাজ করেন কিন্তু হ্যাকার কম্পিউটারে শীত লাগানোকে চ্যালেঞ্জ রূপে গ্রহণ করেন। অন্য হ্যাকার্সরা কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নেন আর ডাটা খারাপ করে দেন। হ্যাকার্স কম্পিউটারে শীত লাগানোর জন্য সেটার সাথে নিজেকে কানেক্ট করেন আর ইউজারের নামেই লগ ইন করেন। কিন্তু হ্যাকার কম্পিউটারে ক্ষতি করেন না, তারা কেবল ডাটা ইনফরমেশন প্রোগ্রাম অ্যাক্সেস করেন। কিছু হ্যাকার মেসেজ ইত্যাদি ছেড়ে নিজেদের উপস্থিতির ব্যাপারে কোনো না কোনো সূত্র ছেড়ে যান। পৃষ্ঠা 598। বিনা অনুমতির অবৈধ গতিবিধিতে কম্পিউটার ডাটা ব্যবহার করাকে আনঅথরাইজড ইউজ অর্থাৎ অবৈধ ব্যবহার করা হয়। এতে বিভিন্ন প্রকারের ক্রিয়াকলাপ থেকে যে কোনো কর্মচারী কোম্পানির কম্পিউটারে ব্যবহার করে ব্যক্তিগত ইমেল পাঠানো বা কোনো কর্মচারী কোম্পানি ব্যাংকের কম্পিউটারে ব্যবহার করে অবৈধরূপে ফান্ড ট্রান্সফার করেন। অ্যাক্সেস কন্ট্রোলের ব্যবহার দ্বারা কম্পিউটারের দুরুপযোগকে আটকানো করা যেতে পারে। অ্যাক্সেস কন্ট্রোল এক প্রকারের সুরক্ষা যেটা এটা নির্দিষ্ট করে যে কে কম্পিউটারে ব্যবহার করতে পারেন আর কম্পিউটার ব্যবহার করার সময় কি কি কাজ করা যেতে পারে। বেশ কিছু ব্যবসায়িক সফটওয়্যার প্যাকেজ টু ফেস প্রসেসে ব্যবহার করে অ্যাক্সেস কন্ট্রোল অ্যাপ্লাই করে যেটাকে আইডেন্টিফিকেশন অথবা অথেন্টিকেশন বলা হয়। আইডেন্টিফিকেশন এটা ভেরিফাই হতে পুষ্টি করে যে আপনাদের এক ভ্যালিড অর্থাৎ বৈধ ইউজার। অথেন্টিকেশন পুষ্টি করে যে আপনাদের এতে কাজ করতে পারেন। আইডেন্টিফিকেশন আর অথেন্টিকেশন চার প্রকার হয়: ইউজার নেম, পাসওয়ার্ড, প্রজেস্ট অবজেক্ট, বায়োমেট্রিক ডিভাইস এবং কলব্যাক সিস্টেম। ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম আর ইউজার আইডি অক্ষরে বিশেষ সমূহ যেমন বর্ণমালা, অক্ষর এবং সংখ্যা এটা কেবলমাত্র একজন ইউজারকেই স্পেসিফাই করে। পাসওয়ার্ড ইউজার নেমের সাথে ব্যবহার করা ক্যারেক্টারের এক গুপ্ত কোড হয় যেটি ইউজারকে কম্পিউটার ব্যবহার করার অনুমতি প্রদান করে। অধিকাংশ মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমে কম্পিউটার স্টোর করার ডাটা ইনফরমেশন বা প্রোগ্রাম ব্যবহার করার আগে ইউজার নেম আর ডাটা এন্ট্রি করা প্রয়োজন হয়। অন্যান্য সিস্টেম যাতে আর্থিক গোপন তথ্য বা ব্যক্তিগত তথ্য থাকে সেগুলো তো সুরক্ষার দৃষ্টিতে ইউজার নেম আর পাসওয়ার্ড এন্টার করার প্রয়োজন পড়ে। প্রজেস্ট অবজেক্ট সেই আইটেম হয় যেটা প্রয়োজন আপনাদের কম্পিউটার বা কম্পিউটারে কোনো সুবিধা করার সময় হয়। ব্যাক কার্ডস আর কি হচ্ছে প্রজেস্ট অবজেক্টের উদাহরণ। যে কাজকে আপনারা অটোমেটেড টেলর মেশিনের মধ্যে ব্যবহার করেন এটা প্রজেস্ট অবজেক্ট আর এটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করার অনুমতি প্রদান করে। প্রজেস্ট অবজেক্টকে প্রায় ক্ষেত্রে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারের কম্বিনেশনের সাথে ব্যবহার করা হয়ে থাকে। পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার এটা হচ্ছে একটা নিউমেরিক পাসওয়ার্ড যেটা কোম্পানি বা আপনাদের দ্বারা এন্টার করা হয়ে থাকে। পিন আপনাদের
অতিরিক্ত সুবিধা প্রদান করে। এটিএমে 4 সংখ্যার পিনের প্রয়োজন হয়। যদি কেউ আপনাদের এটিএম কার্ড চুরি করে নেয়, তাহলে চোরকে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা বার করার জন্য পিন নাম্বার এন্টার করতেই হবে। পিন এক পাসওয়ার্ডের মতো হয়, এটা অন্য পাসওয়ার্ডের মতো সর্বদাই সুরক্ষিত রাখা উচিত। বায়োমেট্রিক ডিভাইস যে কোনো অধিকৃত ব্যক্তি পরিচিত বায়োমেট্রিক ডিভাইস দ্বারা করা হয়ে থাকে। কিছু বায়োমেট্রিক আইডেন্টিফায়ার কম্পিউটার ব্যবহারের দ্বারা এই ডিভাইসে প্রোগ্রামার সিস্টেম ব্যবহার করার অনুমতি প্রদান করে। বায়োমেট্রিক আইডেন্টিফায়ার এক ভৌতিক বা ব্যবহারিক বিশেষত্ব হয়। উদাহরণস্বরূপ ফিঙ্গারপ্রিন্ট, হাতের গঠন, মুখের গঠন, কণ্ঠস্বর, হস্তাক্ষর, চোখের মণির গঠন ইত্যাদি। এই সমস্ত ব্যক্তিগত তথ্য বায়োমেট্রিক ডিভাইস দ্বারা ডিজিটাল কোডে পরিবর্তিত হয়ে পড়ে, আর সেটাকে কম্পিউটার স্টোর করে রাখা ডিজিটাল কোডের সাথে ম্যাচ করা হয়। যদি কম্পিউটারে মজুদ ডিজিটাল কোড এই ব্যক্তিগত তথ্যের সাথে ম্যাচ না করে, তাহলে কম্পিউটার প্রসেস করতে অস্বীকার করে দেয়। কম্পিউটারের সুরক্ষার জন্য বিভিন্ন প্রকারের বায়োমেট্রিক ডিভাইসে ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বায়োমেট্রিক ডিভাইসের প্রয়োগ ব্যবহারে করা হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট আপনাদের হাতের রেখা স্ক্যান করে। এতে হ্যান্ড জিওমেট্রি সিস্টেমের সহায়তায় বায়োমেট্রিক ডিভাইস ব্যক্তির হাতের আকার আকৃতি মাপতে হয়। বিভিন্ন কোম্পানি কর্মচারীদের উপস্থিতি সুনিশ্চিত করার জন্য ব্যাপক স্তরে এই সিস্টেমে ব্যবহার করে থাকে। কিছু প্লেওয়ে স্কুল সেই সমস্ত অভিভাবকদের জন্য ডিভাইস ব্যবহার করে, তারা নিজেদের বাচ্চাদের স্কুল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসেন। ফেস রেকগনিশন সিস্টেম, এটা আপনাদের মুখের ফটো নেয়, সেটাকে কম্পিউটারে স্টোর করে রাখা ফটোর সাথে ম্যাচ করে দেখে আপনারা সেই ব্যক্তি কিনা। কিছু নোটবুক কম্পিউটার নিজের কম্পিউটারের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য এটা টেকনিকে ব্যবহার করে। কম্পিউটার ততক্ষণ পর্যন্ত স্টার্ট হবে না যতক্ষণ আপনাদের মুখের ফটো কম্পিউটারে স্টোর করে রাখা মুখের ফটোর সাথে ম্যাচ হচ্ছে। এই প্রোগ্রাম বর্তমানে অনেকটাই ভালো আর পরিষ্কৃত হয়ে উঠেছে, যেটা আপনাদের চশমা ছাড়া মেকআপে, জুয়েলারির সাথে বা জুয়েলারি ছাড়াও চিনে নিতে পারবে। ভয়েস ভেরিফিকেশন, এই সিস্টেম আপনাদের কণ্ঠস্বরে ম্যাচিং কম্পিউটারে স্টোর করে রাখা কণ্ঠস্বরের সাথে করে। বেশ কিছু বড় সংগঠন কর্মচারীদের উপস্থিতির সময় এই সিস্টেমে ব্যবহার করে থাকে। অনেক কোম্পানি সংবেদনশীল ফাইল আর নেটওয়ার্কের জন্য টেকনিকে প্রয়োগ করে। সিগনেচার ভেরিফিকেশন সিস্টেম, এটা আপনাদের হ্যান্ডরাইটিং মিলিয়ে দেখে যে আপনারা কীভাবে শব্দ আর অক্ষর লেখেন। সিগনেচার ভেরিফিকেশন সিস্টেম বিশেষ পেন আর ট্যাবলেট পিসি ব্যবহার করে। রেটিনাল স্ক্যানার সিস্টেমকে অত্যন্ত উচ্চ সুরক্ষার ক্ষেত্রে ব্যবহার করে। এই সিস্টেমে চোখের ঘটনা, চোখে মজুদ মাংসপেশিগুলো গঠন প্রণালী ম্যাচিং করা হয়, যেটাকে এক প্রকারের উচ্চ স্তরের ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। এই সিস্টেম অত্যন্ত খরচ সাপেক্ষ আর সরকারি সংস্থানগুলোতে ব্যবহার করা হয়। বিশেষ করে সেনাবাহিনী আর অত্যন্ত সংবেদনশীল ডাটা নিয়ে কাজ করতে থাকা আর্থিক সংস্থানগুলো ব্যবহার করা হয়ে থাকে। কলব্যাক সিস্টেম সেই কন্ট্রোল মেথড নিয়ন্ত্রিত পদ্ধতি, যেটাকে কিছু সিস্টেম বৈধ রিমোট ইউজারের মতো উপযোগ করে। কলব্যাক সিস্টেম আপনাদের কম্পিউটারের সাথে তখনই কানেক্ট করবে যখন আপনাদের দ্বারা আগে থেকে এন্টার করা টেলিফোন নাম্বার সেই কম্পিউটার থেকে কল আসবে। কলব্যাক সিস্টেমের জন্য আপনারা কম্পিউটারে কল করেন এবং ইউজার নেম আর পাসওয়ার্ড এন্টার করেন। যদি সেই এন্ট্রি সঠিক হয়, তাহলে কম্পিউটার আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলবে এবং আপনাদের কল ব্যাক করবে। কলব্যাক সিস্টেম আপনাদের অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। যদি কোনো ব্যক্তি আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ড চুরি করে নেয়, তাহলে তাকে আপনাদের কম্পিউটার ব্যবহার করার আগে সেই টেলিফোন নাম্বারও এন্টার করতে হবে। কলব্যাক সিস্টেমে সেই সমস্ত ইউজার্সদের পক্ষে অত্যন্ত ভালো হয় যারা একই রিমোট লোকেশনে কাজ করেন, যেমন বাড়ি বা ব্রাঞ্চ অফিস। যে সমস্ত মোবাইল ইউজারদের বিভিন্ন স্থানে বা বিভিন্ন টেলিফোন নাম্বারে কম্পিউটারে ব্যবহার করা প্রয়োজন পড়ে, তারা কলব্যাক সিস্টেমে ব্যবহার করতে পারেন, কিন্তু তারা প্রতিবার আলাদা আলাদা জায়গায় গেলে প্রতিবার কলব্যাক সিস্টেম দ্বারা স্টোর করা কলব্যাকে ফোন নাম্বার বদলাতে হবে।